ফিল্মে আমার আসার একটা অন্যরকম চিন্তা আছে। কেমন সেটা? আমি ফিল্মে কাজ করতে চাই একেবারেই নেগেটিভ রোলে। সুটেড বুটেড তানভীর তারেক কিন্তু নেগেটিভ মানুষ। আমরা পাশের দেশেও দেখি অনেক অভিনেতা বা গুণীজন কিংবা মিউজিক ডিরেক্টর, তাদেরকে নিয়ে রিসার্চ হয়, ফেলো হয়, পিএইচডি হয়। একজন হুমায়ুন ফরিদীকে নিয়ে একটা পিএইচডি হলো না বা হতে পারে নাই। আমার ধারণা হবে এটা খুব শিগগিরই, মানে এটার দাবি রাখে। প্রিয় দর্শক, স্বাগত। দেখছেন আরকে সিরামিক্স ব্যতীত তানভীর তারেক শো। আমরা কথা শুনছি অভিনেতা সৈয়দ শুভ্রর সাথে। সৈয়দ শুভ্র, একটা বিষয়, আপনার সাথে ফরিদী ভাইয়ের বেশ কিছু স্মৃতি, দারুণ স্মৃতি রয়েছে, একটু স্মৃতিচারণ এবং কিছু স্মৃতি কথা শুনবো। পাশাপাশি এই প্রশ্নটা রাখি, দেখেন ফরিদী ভাই শেষ দিন পর্যন্ত অন স্ক্রিনে যতক্ষণ ছিল, কখনো মনে হয়নি এই মানুষটা পুরনো, মানে ওই চরিত্রের জন্য, আচ্ছা ওই চরিত্র যখন যেটা ওইটাই ছিল মানুষটা। কিন্তু এই যে আমরা অফেয়ারে আলাপ করছিলাম যে কন্টেম্পোরারি থাকা, এইটা কিভাবে সম্ভব হয়ে ওঠে? কাউকে দেখি যে বয়সের তুলনায় স্ক্রিনে বেশি বুড়ে যায়, হয়তো অন্য সাথে ওজন হয়ে যায়, হ্যাঁ, ভেতরের ওজনটা বেড়ে যায়, ভেতরের ওজনটা ইনটিউন কেমন জানি কাজ করতে পারে না। এটা কি কারণে হয়? আজকে একটু যেহেতু অন্য টাইপের ফিলোসফিক্যাল আলাপ হচ্ছে, আপনি শুনি একটু। ফিলোসফিক্যাল। ফরিদী ভাই গুরু, প্রিয় অভিনেতা, প্রিয় মানুষ, প্রিয় বন্ধু, প্রিয় অভিভাবক। ধরেন সে রাতে একদিন একটা ফোন দিল, হয়তো রাত 2টা বাজে, ঘুমায় শেষ 2টায়। জি ভাই, জি, একটা জোকস আসছে। সব জ্ঞান আসলে ফরিদী ভাইয়ের। আমাকে মানুষ এত জ্ঞানী ভাবে কেন বল? বললাম, ফরিদী ভাই আপনি তো জ্ঞানী মানুষ না, আমি ফলবতী আম গাছের মতো ঝুঁকে গেছি, মানে বুড়ো হয়ে গেছি, এই জন্যে রেখে দিল। অবাক হয়ে তাকায় রইলাম। সে নিজে জানে আসলে বিষয়টা হলো ওই জায়গায় প্রত্যেকটা মানুষের ভেতর একটা ঐশ্বরিক ব্যাপার কাজ করে, যেটা আমি হুমায়ুন ফরিদীর মধ্যে এই সময় এসে মোশাররফের মধ্যে পেয়েছি। মোশাররফ আমার পূর্ণ বন্ধু, থিয়েটারের সময় বা থিয়েটারের আগের বরিশাল নাটক যখন করতো। এনিওয়ে, ফরিদী ভাইয়ের যে ব্যাপারটা ছিল, সে জানে যে এই মুহূর্তে তার কি করা উচিত। কারণ সে ধ্যান করতে করতে কিংবা সাধনার এমন জায়গায় সে চলে গেছে, সে শুধুই অভিনেতা ছিলেন না। শেষ পর্যন্ত বা তার মধ্য জীবনের থেকে সে জানে দর্শক সরে যাচ্ছে তার অ্যাক্টিংয়ে। সে যখন থিয়েটারে অভিনয় করছেন, মুনতাসির ফ্যান্টাসি, দূর তুই, আমার মনে আছে, তো সেখানে সে দেখছে যে সে একটা নেগেটিভ রোল। তো বসতেছে, সুবর্ণাপা বলছে যে এই লোকটি যে গেল, তোমার কেমন লাগলো? ফরিদী ভাই কিছুক্ষণ আগ পর্যন্ত দেখলাম আমরা, দর্শক তখন তো ফোন ছিল না, দর্শক খুশখাস করছে, চিপসের প্যাকেট ছিটছে। এর অর্থ কি? ওই মুহূর্তে হয়তো ছুটে যাচ্ছে থিয়েটার, কিন্তু ছুটে গেলেই গেল। লাইভ অ্যাক্টিং যেটা ছুটে গেলেই কিন্তু গেল। ফরিদী ভাই এমন একটা শব্দ উচ্চারণ করলো, ওই বাট্টু ড্যাশকে, পোলাকে আমার পছন্দ হয় নাই। দর্শক আবার ফরিদী ভাইয়ের দিকে কি বলবে, সে আবার অ্যাক্টিং করলো। সে জানে দর্শক ছুটে গেছে, এখন সবাই যে ফিরিয়ে নিয়ে আসতে হবে এবং হুমায়ুন ফরিদীকে দেখাইতে হবে। এবং হুমায়ুন ফরিদীকে আবার 1 ঘন্টা দেখছে। দিস ইজ হুমায়ুন ফরিদী ছিল। আর আধুনিক মানুষ বলতে যা বোঝায়, একটা ছোট্ট স্মৃতি আমার একটু বলতে ইচ্ছা করছে। আমাদের তখন সিজেবি অ্যাওয়ার্ডের আমি তখন সভাপতি, অফেয়ারে কথা হচ্ছিল।
তো সুবর্ণাপাও ছিলেন, ফরিদি ভাই ছিলেন, তখন তারা সাংসারিক, এবং তখন জাহিদ ভাই মৌদের একটা পারফরমেন্স ছিল। তো তখন কোন এক জুনিয়র আর্টিস্ট এমনি মজা করতে করতে ফরিদ ভাই যাকে আবার খুব আপনভাবে, তাকে তো খুব আপনই ভাবে, এমনভাবে একটা মানে শিশুসুলভ প্রশ্ন করছে যে ফরিদ ভাই, এই সুবর্ণাপা আপনার এত সুন্দরী বউ কেমন লাগে আপনার? মানে এই যে ওই প্রশ্ন আমরা এবার কি প্রশ্ন, কি উত্তর দিচ্ছিল জানেন? ওই যে জাহিদে যেমন লাগে আমারও তেমন লাগে। দিস ইজ ফরিদি, এইরকম দিস ইজ হুমায়ুন ফরিদি। আহা, ফলবতী বৃক্ষ সবসময় নতজানু হয়, এই কথাটা আমার কাছে ওহির মতো। ফলবতী বৃক্ষ সবসময় নতজানু হয়। ফরিদি ভাই, আমরা টুটুল ভাইয়ের একটা নাটকে আমি ফরিদি ভাই বসা, আমাদের তখন আরেকজন সুপারস্টার, বড় সুপারস্টার এখন বা 20 বছর আগেরও, তখন আমরা কিছুই না, আমরা হয়তো ছোটোখাটো পাঠ করি বা তৃতীয় ছেলে দ্বিতীয় ছেলে। তো বলতেছে ফরিদি ভাই, আমি এটা, তখন সে স্টার আর কি, ফরিদি ভাই এটা আমি ওই আমার ইয়েতে গেছিলাম সিঙ্গাপুরে, ওটা নিয়ে আসছি, এটা থাইল্যান্ডের প্যান্ট এগুলা, আর এরকম জুতা। ফরিদি ভাই করে দেখায়, আমি ক্রোকোডাইলের আন্ডারওয়্যার পরি গত 40 বছর থেকে, এবং ট্রু। আচ্ছা, সে নাইকের স্পঞ্জের স্যান্ডেল পরে 40 বছর থেকে, ব্র্যান্ড তার ছিল, ফ্যাসিনেশন ছিল। এবং তাকে আমি দেখেছি আধুনিকতা কাকে বলে। বিশাল সেন্টার থেকে বিশালের মালিকরা তাকে 20টা-25টা করে ব্র্যান্ডের হেজার্ডের শার্ট পাঠায় দিত, হেজার্ডের প্যান্ট। ফরিদ ভাই কখনো ইন করে নাই, কখনো হাতা উল্টায় নাই, কিন্তু স্পঞ্জের স্যান্ডেল পরে নোকিয়া, তখন একটা স্টিলের নোকিয়া সেট ছিল, ছিক 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 করে আওয়াজ হতো, তখনও টাচ বা এগুলা না। আমি বলছি এটা টুটুল ভাইয়ের আলোকনগরের সময়। ফরিদি ভাই নামলো, জালাল ফরিদি ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট। তা আমি আবার গিয়ে ফরিদি ভাইয়ের ব্যাগটা ধরে নিয়ে আসতেছি, গান বাজতেছে, আই অফ দ্য টাইগার। এবং যখনই সে একা থাকতো বা কিছু করতো বা চিন্তা করতো, তখনই সে আধুনিক মানুষের মতো গান শুনতে থাকতো। আচ্ছা, এবং প্রতি মুহূর্তে তার কিন্তু ডেভেলপমেন্ট। সে মৃত্যুর দিনও কিন্তু প্রচণ্ড আধুনিক ছিলেন। শহীদুল খোকন ভাই তাকে ফোন করেছে মারা যাওয়ার আগে, শহীদুল ইসলাম খোকন, ফরিদি তুই খাওয়া ছেড়ে দে। ফরিদি বলছে, হ্যাঁ তুই পান খাওয়া ছেড়ে দে, পান খাওয়া ছেড়ে দে। হ্যাঁ, খুবই স্বাভাবিক জীবনযাপন করে স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। সে জানে হয়তো সে চলে যাবে। হ্যাঁ, যেটা আধুনিক মানুষ না হইলে ভয় পেত, নিঃসঙ্গ যেত, পাগল হয়ে থাকতো কিছুদিন। মানে এটা মেনে নিয়ে নিজের মতো মেনে নিয়ে সে জায়গাটাকে তৈরি, ওই যে বললাম স্পিরিচুয়াল ব্যাপার, সে জানে সে কবে মারা যাবে। দেখেন তার মৃত্যু দিনটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা বসন্ত। ও গড, প্রথম আমি কিন্তু দ্বিতীয় মানুষ তার লাশ দেখে, হানি সংকেত আর আমি প্রথমবার একদম প্রথম ঘরে ঢুকে তার লোক ছিল, আমরা সেই সময় ভোরবেলা, কারণ আমি তখন চারুকলা ছিলাম, তখন সংকেত দা বললো কি শুনছিস নাকি, ওকে তুই ইয়েতে ওই যে মিনাবাজারের পেছনে, তো আমি সাথে ছুটে গেলাম। আমি তো সংকেত দা ঢুকে খোলো দেখতে চাই, অসম্ভব ঘনিষ্ঠ একদম, মানে এই তরতাজা লাশটা আছে। তো সত্যি মানে এই ফরিদ ভাইকে নিয়ে আসলে রাতের পর রাত, উনি একটা ইনস্টিটিউট, ওনাকে নিয়ে আমাদের ব্যর্থতা কি জানেন? আমরা পাশের দেশেও দেখি অনেক অভিনেতা বা গুণীজন কিংবা মিউজিক ডিরেক্টর, তাদেরকে নিয়ে রিসার্চ হয়, ফেলো হয়, পিএইচডি হয়। একজন হুমায়ুন ফরিদিকে নিয়ে একটা পিএইচডি হলো না বা হতে পারে নাই। আমার ধারণা হবে এটা খুব শিগগিরই, মানে এটা দাবি রাখে, এটা সময়ের দাবি রাখে, মানে এটা কেন এতদিন হয়নি, এটা বড় প্রশ্ন। হ্যাঁ, ইউ রাইট, বড় প্রশ্ন। না, আমি এটা তারপরের থেকেই ভাবছি, কম দিন হয়নি তো ফরিদি ভাই চলে গেছে। ফরিদি ভাইয়ের নিয়ে একটা পিএইচডি হয় না, একটা সাবজেক্টে যায় নাই ফরিদি ভাইয়ের, একটা ডক্টরেট পায় না কোনো ছেলে মেয়ে। কেন ঢাকায় তো প্রত্যেকটা ইনস্টিটিউটে, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এখন ড্রামা আছে। হুমায়ুন ফরিদি নিয়ে তো শেষ করা যাবে না। তো সম্প্রতি একটা সংকলন বেরোলো, সেটা চ্যানেলের উদ্যোগে বেরোলো, এটাও একটা ভালো কাজ। আফজাল ভাইয়ের
প্রচ্ছদ আঁকলেন। আমি একটু ফরিদ ভাইয়ের প্রসঙ্গে আবার একটু আসবো আজকে শোতে, কিন্তু তার আগে একটু একটা বিষয় শুনতে চাই, সেটা আমি কয়েকটা শোতে শুনছি। ধরেন আপনাদের অভিনয় জীবনে কিছু কিছু কাজ করতে হয় যে অন দ্য সেটে আপনি ওই কাজে সন্তুষ্ট না, কিন্তু করতে হবে আপনার মানে পেশাদারিত্বের জায়গায়। এই যে অ্যাভারেজ কাজগুলো যখন আপনারা বা অনেকে বা সবাই একটা পর্যায়ে করেন বা কোনো কোনো সামহার টাইমে করে যান, এই আপোষটা কেমন লাগে? আপোষটা তো হলো চিপায় পড়ে। বিষয়টা হচ্ছে আমি কাজটি পছন্দ করছি না কিংবা টাকা পেলাম না, টেলিভিশনের নিচে কি স্ক্রিন লেখা হবে সৈয়দ শুভ্র টাকা পায়নি কিংবা সৈয়দ শুভ্র চরিত্র পছন্দ হয়নি বলে সে খারাপ অভিনয় করেছে, এটা কিন্তু না। যেভাবেই হোক বাংলাদেশে ইন্ডিভিজুয়াল হয়ে যান, যে আমি ইন্ডিভিজুয়ালি তো হয়ে যেতে হবে, কারণ আমাকে ওই খারাপ কাজটির বেস্ট পারফরমেন্সটা দিতে হবে। কারণ আমার যারা দর্শক তারা নাটকটি খারাপ বলুক, একটি লোক ভালো করেছে। যেমন থিয়েটারে ছোটবেলায় দেখতাম থিয়েটারটা ভালো হয় নাই, ওই পোলাটা খারাপ ভালো করছে, আরে ছেলেটা খারাপ ভালো করছে, ও কিন্তু বাইরে এসে হ্যাঁ। তো বেরিয়ে আমাকে আসতে হবে। একটা কথা মাথায় রাখবেন বন্ধু, সেটা হচ্ছে স্ক্রিন যখন আপনার দিকে, স্ক্রিনের মালিক আপনি এবং এই দর্শক আপনার, দর্শককে ঠকানো যাবে না। অভিনেতা হচ্ছে প্রচন্ড রকম স্বার্থপর একজন মানুষ। সৈয়দ শুভ্রর সবচেয়ে বেশি ফ্যানাটিক মোমেন্ট কোনটা ছিল, মানে ফ্যানদের ভালোবাসা? সেটা একটা মজার ঘটনা। ফ্যানদের ভালোবাসা, অটোগ্রাফ দেওয়া বা কিছু করা, সেগুলো তো আছেই। আমি একবার এটা ধরেন তখন আমার মান্নুর একটি নাটক চলছে, আপনার সাপলুডু, খুব জনপ্রিয় একটি নাটক বাংলাদেশ টেলিভিশনে, সেটা করছি। এটা সম্ভবত 1/11-এর আগের সময় শেষ হলো আর কি, যেহেতু গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার আগে আমাদের একটা পিরিয়ড গেছে। তো আমি, আমার মা, আমার বোন, আমরা কুমিল্লাতে যাচ্ছি। আমার বাবার কবর সেখানে, বাড়ি আমার বাবার বাড়ি, মানে আমার বাবার বাড়ি আমার বাড়ি, আর নানা বাড়ি, কিন্তু জন্ম তো আমার ঢাকায়। তো যাচ্ছি আমরা ববের চরের কোনো একটা জায়গায়, আসরের নামাজের পরে মা বললাম আমার একটু খিদা লাগছে। তো গাড়িটা থামিয়ে একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে গরম গরম ভাজছে পরোটা, সাথে সেই মোটামুটি সবজি দিয়ে একটা স্মেলটাই অন্যরকম। তো মোটামুটি মিষ্টি আছে। তা বললাম এগুলো খাবো মা? আমার বোনও বললো হ্যাঁ এটাই খাবো। তো ঢুকলাম, আবার দেখলাম যে গরুর মাংস একটা ঝোল ঝোল, যে তেল তেল ব্যাপারটা, একটু একটু হয়তো ধুলা টুলা দেখা যায়, কিন্তু এটা একটা কিন্তু আলাদা মজা আছে। হ্যাঁ, লঞ্চে যেটা হয় একদম। তো রস কিন্তু এসে যাচ্ছে। তো খাইলাম টাইলাম, মোটামুটি আধা ঘন্টা পরে বিল দিতে গেলাম, মাও উঠে আসছে, বোনও উঠে আসছে, বিল দিতে গেলাম। তো ম্যানেজার বলতেছে আপনার এত টাকা হয়েছে, দেওয়া লাগবে না, আপনি 200 টাকা দেন। আমি বললাম কেন 200 নেবেন কেন, টাকা নেন আপনি 400 450 যা হয়েছে বা 300। না ওই আমার মেসিয়ার, ও তো আপনার খুব ভক্ত, আপনার চিনে। আমি কই চিনে কীভাবে? আপনার নাটক দেখতেছে, সাপলুডু খুব ভালো নাটক, খুব ভালো নাটক। তো মালিক বলছে হ্যাঁ মালিক বলছে, ম্যানেজার যেটা কাউন্টারে বসা, ভালো নাটক নাকি? তো আমি দেখি নাই, আমি দেখবো। তা বলো ঠিক আছে দেখবেন, আমি সন্তুষ্ট, বেরিয়ে আসবে এর মধ্যে। ভাই একটা ব্যাপার কিন্তু, আপনার কিন্তু সব ঠিক আছে, আপনার নাম তো পাখি ভাই, মানে পাখি হচ্ছে আমার একটি প্রথম সিরিয়ালের আলো আধারের মাঝে আমি বন্যা করেছিলাম, সেটা একটা জনপ্রিয় চরিত্রের নাম পাখি জালাল। আমি বললাম না, ওইটা অন্য নাটকের। পরোটা যে ভাজছে, আসল সিকোয়েন্সে আসি, যে পরোটা ভাজছে সে ম্যানেজারে বলে ভাই আপনি বাইরে ছিলেন না, ভাই তো মোশাররফ করিম। সরি, হ্যাঁ ভাই ভাইয়ের নামটা চিনলেন না, মোশাররফ ভাই, মোশাররফ করিম। তা আমি গম্ভীর হয়ে, মোশাররফ তোকেও তো খাটো করা যাবে না, হ্যাঁ ঠিক আছে ভাই কথা হবে। আপনি ওকেও বিশ্বাসটা ভাঙাচ্ছেন? ওর বিশ্বাসটা থাক ওই জায়গায়, কারণ ও যা বলছে বলুক। এবং আমরা গাড়িতে উঠে প্রচণ্ড হাসলাম। আমার বোন বললো ভাইয়া তোর একটা প্রবলেম এইটাই যে হ্যাঁ তোমার ভাইরা তো দেখছি নাটক করে, নামটা জানি কি? আমি বললাম হইল কি? এইগুলো হচ্ছে আমার কিছু মজার জায়গা, যেগুলো আমি খুব ভুলি না কখনো। সত্যি সত্যি খুব দারুণভাবে সেটা স্বীকার করে বলা। ফিল্মের বিষয়টা ধরেন, চলচ্চিত্রে একটা পর্যায়ে ছিল একটু নাক ছিটানোর ব্যাপার ছিল, যে ফিল্মটা ঠিক আমি ট্রাস্ট করতে পারবো কিনা, ফিল্মটা ফিল্মই হবে কিনা, ফিল্মি আমি পারবো কিনা, ফিল্মি
ফিল্মে, রাইট। সো ওই সময় থেকে আজ অবধি এখন ফিল্ম হয়েছে, ফিল্ম হচ্ছে, হ্যাঁ। আপনার আগ্রহের কালগুলো কেমন বদলেছে এখন পর্যন্ত? আপনি ওই যে একটা কথা আছে না, আমি যেটা একটু আগে বললাম, ভাইরে চিনেন না ভাই মোশাররফ করিম, নাটকটা তাই। কিন্তু একটা ফিল্ম আজকে আপনি মুঘলে আজম এখন চাইলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, কিন্তু আমার সেরা নাটকের অন্যতম একটি নাটক রংছুট, সদ্দুজ্জামান সেলিমের ডিরেকশন, কিংবা হায়াত চাচার বৃষ্টি শেষে রোদ্দুর, কিংবা সাইদুল আনামের টুনিঘর, আপনি চাইলে হয়তো পাবেন না, হয়তো ইউটিউবেও ছাড়ছে না সৌদের কিছু নাটক। ফিল্ম এমন একটি মাধ্যম যেটা আমি চলে যাব, আমার কন্যারা চলে যাবে, তার ছেলে মেয়েও যদি চায় যে আমার মায়ের বাবা নাকি সিনেমায় অভিনয় করতো বা ফিল্ম করতো, তখন তার এইভাবে বলবে না সিনেমা, ফিল্ম করতো, সে কিন্তু খুঁজে পাবে। ফিল্মে আসতেই হবে, এর কোনো বিকল্প নেই। হ্যাঁ, ফিল্মে আমার আসার একটা অন্যরকম চিন্তা আছে। আমি ফিল্মে কাজ করতে চাই একেবারেই নেগেটিভ রোলে। সুটেড বুটেড তানভীর তারেক কিন্তু নেগেটিভ মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কেন? মানে কোনো স্পেসিফিক এটার কোনো কারণ নাই। পৃথিবীর সমস্ত বিখ্যাত অভিনেত্রীরা নেগেটিভ রোল করে কিন্তু পজিটিভ অভিনেতার থেকেও বেশি রিকগনাইজ। যেমন অজয় দেবগন, আপনি যদি অজয় দেবগনের খাকি দেখেন, অমিতাভের মতো একজন বিখ্যাত মহিরুহ অভিনেতা দাঁড়িয়ে আছে, অজয় ঢুকে বলল গুড ইভিনিং, অমিতাভ রিসিভ করেছে। কিন্তু আমার চোখ, আপনার চোখ, সুবর্ণাপা একটা কথা বলেছিল, চোখ কখনো মিথ্যে বলতে পারে না। কিছু কিছু মানুষ এত সুদৃঢ় হয় ভেতরে, মানে এত ইস্পাতের মতো প্র্যাকটিসে তাদের চোখ হয়তো আর তখন ফ্লিক করে না। কিন্তু অমিতাভের মতো লোকের এই ডায়লগ শোনার পরে কিন্তু একটু চোখটা ফ্লিক করছে। উপস্থিতিটা কি তাহলে? অমিতাভের মতো একটা 6 ফিট প্লাস লোককে সে কিন্তু আবার দেখেন ওমকারা, সাইফ আলী খানের অভিনয়, লেংড়ে, আপনি চিন্তাই করতে পারেন না। আপনি ব্রুস উইলসের অভিনয় দেখেন, আপনি নিকোলাস কেইজ আর জন ট্রাভোল্টার ফেস অফ দেখেন। হাউ কাম? এখন সময় আসছে অভিনয় করার বস। সেটাই আমি আসছি যে এখন অনেকে বলছে যে না, এখন আসলে বেসিক আমাদের টাইমিংটা, মানে অনেক ভালো ভালো ছবি যখন ওই সময় মারা গেছে, তখন কয়েকজন বললো সেদিন যে ওই ছবিগুলো যদি এখন বানাতো, ফরিদি ভাই আহা যদি এখন বানাইতো, ওই যে ফরিদি ভাই নখে একটা নেল পলিশ দেওয়া একটা পোস্টার ছিল, মনে আছে আপনার? আহা, যাই হোক, সেটা মানে নির্ঝরের আহা বলছে, হ্যাঁ। তো সেটা যদি এখন হতো, ওই অভিনয়টাই ফরিদি ভাই করতো, ওই ছবিটাই করতো। তাহলে এবার আসেন, এই পরিবর্তনটা কি দর্শক রুচির পরিবর্তনকে আপনি মিন করছেন? না, দর্শক রুচি তো হচ্ছেই, তাহলে কিন্তু কন্ট্রাডিক্ট করবে, কারণ দর্শক রুচি যে স্থূল পর্যায়ে গিয়েছে না, যে ভাইরাল, এখন ছবিটা কে দেখছে? আপনার ছেলে মেয়ে দেখছে, আমার 15 ইয়ার্স 14 ইয়ার্স ওল্ড গার্ল, সে কিন্তু অভিনয়টা বোঝে। আমি একটি থিয়েটার ডিরেকশন দিয়েছি যেখানে আমি নিজে পারফরমেন্স করেছি, তার নাম হচ্ছে গ্রহণকাল। 3টা আর্টিস্ট, 3টা ক্যারেক্টারের কাজ। আমার মেয়েটির তখন আরও 3 বছর কম, তখন সে 10 বছর বা আরও এই সময়টায়। সে থিয়েটারটা শেষ হওয়ার পর আমি একটা নেগেটিভ রোল করেছি, এবং মঞ্চ তো একটু মেলো, বোঝেন তো, টেলিভিশন এইটুক যথেষ্ট, এই জায়গাটায় আমি এইটুকুই আমার যথেষ্ট। থিয়েটারটা আরেকটু কিছু ওর ইনভলভমেন্ট, সেখানে আতা চাচা বসা, আতা ভাই, সেলিম ভাই, বিখ্যাত লোকজনরা প্রিমিয়ার শোটা দেখতে গেছে। আমার কন্যাটি অন্ধকারের মধ্যে শিল্পকলার বড় হলে দৌড়ে সে সিঁড়ি দিয়ে আমাকে জড়িয়ে ধরেছে। বিষয়টা যে প্রসঙ্গে আসছিল, দর্শক কিন্তু রুচির চেঞ্জ হয়েছে কিনা জানি, নতুন দর্শক তৈরি হয়েছে, এবং যারা ভালো অভিনয়টা বোঝে, এবং তারা যদি 10 বছরও হয়, সে কিন্তু বোঝে, বাবা তুমি এটা কমেডিটা ভালো করেছো, বা অমুকে এটা ভালো করেছে। অর্থাৎ ওই সব বিষয়ে সেন্সিবল হয়েছে, মানে ওরা অনেক জেনেছে, জানে ওরা অনেক। থ্যাংক ইউ